সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এমটিএস মিডিয়া বাংলা নতুন আরেকটি ভিডিওতে। মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের ধারাবাহিক পর্বের আজকের এই পর্বটি তৃতীয় পর্ব। যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি মিস করেছেন তারা অবশ্যই সেই পর্ব দুটি দেখে নেবেন। বিশেষ করে যারা বিগিনার লেভেলের, যারা সবেমাত্র মাইক্রোসফট ওয়ার্ড শিখতে শুরু করেছেন তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেই পর্বে আমি বেসিক লেভেলের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়, কীভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সেভ করতে হয়, এই সমস্ত বিষয় প্রথম এবং দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করেছি। কাজেই যারা বিগিনার তারা অবশ্যই সেই পর্ব দুটো দেখবেন, আর যারা ইন্টারমিডিয়েট লেভেলের তারা সেই পর্ব দুটো স্কিপ করে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পর্বটি। আজকের এই পর্বে আমি শুধুমাত্র হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত কথা বলবো। হোম ট্যাবের আন্ডারে যতগুলো রিবন আছে, যতগুলো অপশন রয়েছে, সমস্ত বিষয় একের পর এক স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্বে শুরুতে আমরা যে বিষয়টি জানবো, এই হোম ট্যাবের আন্ডারে যতগুলো রিবন রয়েছে এই রিবনগুলো একটু খেয়াল করলে দেখবেন এই রিবনগুলো কিন্তু এক একটা গ্রুপে বিভক্ত করা আছে। যেমন এই ভার্টিক্যাল লাইনের এই অংশে যে যা কিছু আছে সবকিছু একটা গ্রুপ, এরপরে এই ভার্টিক্যাল লাইনের মাঝখানে যে অংশটি এটি আরেকটা গ্রুপ, তারপরে আরেকটা গ্রুপ, এখানে আরেকটা গ্রুপ। এই প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন এখানে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, এই প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বোঝাবো। কাজেই ভিডিওটি স্কিপ করা যাবে না। ভালো করে বুঝতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুরুতে আমরা যে বিষয়টি জানবো সেগুলো হচ্ছে কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয়। এর আগের ভিডিওতে আমি কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয় সেগুলো দেখিয়েছিলাম, কিন্তু তারপর আবারও দেখাচ্ছি। আজকের এই পর্বে আরও ভালোভাবে জানবো। কাট, কপি এবং পেস্ট করার জন্য শুরুতে আমাদের কিছু লেখা টাইপ করে নিতে হবে। যেমন এখানে আমি কিছু টাইপ করে রেখেছি আগে থেকেই। আপনারা যদি নিজে থেকে কিছু টাইপ করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। তাছাড়া যদি অটোমেটিক্যালি কিছু লেখা নিয়ে আসতে চান র্যান্ডমলি, যেটি শর্টকাটের মাধ্যমে নিয়ে আসা যায়, সেটি কিভাবে করতে হয়, প্রথমে ইকুয়াল সাইন দিয়ে তারপরে RAND টাইপ করতে হবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট দিলে তারপরে যদি এন্টার প্রেস করেন এরকম কিছু লেখা চলে আসবে। এই লেখাগুলো দিয়ে আমরা এখন প্র্যাকটিস করতে পারবো। কোনো একটা ডকুমেন্টের কোনো বিশেষ অংশ, যেমন একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স অথবা একটা প্যারাগ্রাফ যদি কাট করতে চান অথবা কপি করতে চান, সেই ক্ষেত্রে সেই অংশটিকে প্রথমে সিলেক্ট করতে হয়। এর আগে আমরা সিলেক্ট করা শিখেছি। সিলেক্ট করতে গেলে কোনো একটা ওয়ার্ডের বাম পাশে নিয়ে এভাবে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে ড্র্যাগ করলে যত দূর সিলেক্ট করতে চান সেভাবে সিলেক্ট করতে পারবেন। অথবা যদি একটা নির্দিষ্ট ওয়ার্ডকে সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আবার যদি একটা সেন্টেন্স সিলেক্ট করতে চান, যেমন এখান থেকে ফুল স্টপ পর্যন্ত এটি একটি সেন্টেন্স, এটিকে যদি সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা যায়। অথবা এখানে যে কোনো একটা অংশে কারসর রেখে কন্ট্রোল সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এই প্যারাগ্রাফের যে কোনো একটা অংশে যদি ট্রিপল ক্লিক করেন তাহলে এই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হবে। এবারে আমি এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার জন্য আমি এখানে ট্রিপল ক্লিক করছি। করার পরে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে এটিকে যদি কাট করতে চাই, এইখানে যে কাশি চিহ্ন একটা অপশন অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে ক্লিক করলে এটি কাট হয়ে যাবে। কাট করলে এই অংশটি কিন্তু এখানে আর থাকবে না। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সেটি চলে গেছে। এই কাট করা কিন্তু অন্যভাবে করা যায়, যেমন Ctrl+X এর মাধ্যমে এটি কাট করা যাবে। এখানে যদি মাউস পয়েন্টারটি নিয়ে যান দেখতে পাচ্ছেন এখানে কাট কিভাবে করতে হয়, Ctrl+X। এবারে যেখানে পেস্ট করতে চান সেখানে নিয়ে মাউস পয়েন্টারটি দিয়ে কার্সরটিকে ক্লিক করতে হবে এবং সেখানে Ctrl+V প্রেস করলে এটি পেস্ট হয়ে যাবে। অথবা এখানে যে পেস্ট অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেও এটি পেস্ট হবে। যেমন আমি যদি এখানে কার্সরটি রেখে এখানে পেস্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে অংশটি আমি সিলেক্ট করেছিলাম, কাট করেছিলাম, সেটি এখানে চলে এসেছে। এবারে দেখব কপি কিভাবে করতে হয়। কপি মানে হচ্ছে নকল করা। এখানে যে অংশটি আছে এটিকে যদি কপি করতে চাই, হুবহু এর মতোই একটা প্যারাগ্রাফ অন্য এক জায়গায় কপি হয়ে যাবে। সেটি হচ্ছে কপি করা। কপি করতে গেলে কাট করার মতোই প্রথমে
যে অংশটি কপি করতে চান সেই অংশটিকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে যে কপি আইকনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটি কপি হয়ে যাবে, অথবা Ctrl+C প্রেস করলে এটি কপি হবে। আমি Ctrl+C প্রেস করে নিচ্ছি। করার পরে যে অংশটিতে এটিকে পেস্ট করতে চান সেখানে প্রথমে কার্সর রেখে তারপরে Ctrl+V প্রেস করলে এটি, অথবা এখানে যে পেস্ট আইকনটি রয়েছে এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রেও এটি পেস্ট হয়ে যাবে। এই কপির যে অংশটি পেস্ট হলো এখানে, এটি কিন্তু হুবহু উপরে আমরা যেটি সিলেক্ট করেছিলাম সেই অংশটি কপি হয়ে গেছে। কাট করার ক্ষেত্রে যে অংশটি কাট করতে হয় সেটি এখানে চলে আসবে, কিন্তু কপির ক্ষেত্রে সেই অংশটি থাকবে কিন্তু নতুন করে একটা অংশ পেস্ট হয়ে যাবে। এটি হচ্ছে কাট এবং কপির মধ্যে তফাৎ। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কাট, কপি এবং পেস্ট করতে হয়। এবারে দেখব এই পেস্টের আন্ডারে আরো কিছু যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর কি কাজ সেগুলো আমরা এবার দেখব। সেটি করার জন্য আমি চলে আসছি নিচের একটা পেজে, যেখানে কিছু দেখতে পাচ্ছেন, যেখানে কিছু ওয়ার্ড আগে থেকে টাইপ করা আছে এবং কিছু ফরম্যাটিং করা আছে। এইগুলো আমি কপি করে দেখাবো যে কি করলে কি হয়। আমি এই নিচের একটা লাইন আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে যেখানে পেস্ট করতে চাই সেখানে কার্সরটি রাখার পরে এবারে আমি ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমটাতে যদি আমি দেখি কিপ সোর্স ফরম্যাটিং, এই অংশটিতে ক্লিক করলে এখানে যা কিছু আছে হুবহু সেই রকম এটি পেস্ট হয়ে যাবে। কারণ আমি এখানে প্রেস করলাম, এরপরে দেখতে পাচ্ছেন যেখানে এখানে যা ছিল সব কিছু কিন্তু এখানে চলে আসছে। সেকেন্ডলি এটিতে ক্লিক করলে কি হয় দেখেন, এটি ক্লিক করার পরে এটি মানে হচ্ছে মার্জ ফরম্যাটিং, মানে ফরম্যাটিং থাকবে না। তারপর তৃতীয় নম্বরটি হচ্ছে এখানে যদি ক্লিক করি এখানে যে অংশটি আসবে সেটি হচ্ছে একটা পিকচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে এটি হচ্ছে পিকচার, তার মানে এই যে অংশটা এটা একটা পিকচার মতো হয়ে গেছে। এটা কিন্তু এটির মতো না, এখানে ফরম্যাটিং করা যাবে না, কিন্তু এটি কিন্তু এর থেকে তফাৎ। এখানে যা আছে এখানে আমরা ইচ্ছে করলে আরো কিছু টাইপ করতে পারবো, কিন্তু এখানে কিন্তু আর কিছু টাইপ করতে পারবো না, কারণ এটি হচ্ছে একটা ফটো পিকচার ফরম্যাটে চলে গেছে। পিকচার ফরম্যাট থেকে এটিকে ফরম্যাটিং করতে গেলে পিকচার ফরম্যাটে গিয়ে তারপর এটিকে ফরম্যাট করতে হবে। এবারে সর্বশেষ একটা অংশ রয়েছে সেটি হচ্ছে কিপ টেক্সট অনলি। এই অংশটিতে ক্লিক করলে কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সট আসবে, এখানে যে কোনো কালার তারপরে ফন্ট চেঞ্জ এগুলো কিন্তু থাকবে না, নর্মালি শুধুমাত্র টেক্সট গুলো চলে আসবে। এইখানে যে যতগুলো অপশন রয়েছে এগুলো নিজেরা ভালো করে কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন ভালো করে বুঝতে পেরেছেন কি কি তফাৎ। এবারে আরেকটা জিনিস রয়েছে যেটি হচ্ছে ফরম্যাট পেইন্টার, এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে বুঝতে হবে। যেমন এই লাইনটিতে যদি খেয়াল করেন এখানে কয়েক ধরনের কালার রয়েছে, এখানে এই ওয়ার্ডটিতে এক ধরনের কালার, একটা ফরম্যাটিং, তারপরে এখানে ভিন্ন রকম, এইখানে আবার ফন্ট কিছুটা বড়, তারপরে এখানে কিছুটা হাইলাইট করা আছে, এবং এই যে লেট সেন্টেন্সটির মধ্যে যা কিছু ফরম্যাট করা আছে এই ফরম্যাটিং যদি আপনারা হুবহু আরেকটা কোনো কিছুর ওয়ার্ডের উপরে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে এই ফরম্যাট পেইন্টারটি ইউজ করতে হয়। যেমন ইউতে যে ফরম্যাটিং আমরা ইউজ করেছি সেটি যদি হুবহু অন্যটিতে ইউজ করতে চাই তাহলে এই ইউর এখানে কার্সরটি রেখে এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে যে ওয়ার্ডটিতে এটার মতো করতে চান সেখানে কিন্তু নিয়ে গেলে এটার মতো হবে। দেখতে পাচ্ছেন আমার পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা ব্রাশের মতো চলে আসছে। এবারে আমি যেটির উপরে ক্লিক করব সেটি এই অংশটার মতো হুবহু হয়ে যাবে, যেমন রেড কালার হবে, তারপরে ফন্টটা চেঞ্জ হবে, যা কিছু এখানে ফরম্যাটিং আছে সবকিছু তা হবে। যেমন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি হয়ে গেছে। এরপরে আবারও যদি অন্য একটা ওয়ার্ডের উপর করতে চাই তাহলে এই ঠিক একই রকম ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে, তারপরে সেটিতে ক্লিক করলে এরকম হবে। এবার একটা জিনিস খেয়াল করুন, আমি যখনই কোনো একটা অংশে ক্লিক করছি তখনই কিন্তু যে ব্রাশ আইকনটি ছিল সেটি কিন্তু চলে যাচ্ছে। এই আইকনটি পার্মানেন্টলি রাখার জন্য যে কাজটি করতে হবে, যেমন আমি এটি যদি ফরম্যাট পেইন্টার করতে চাই এখানে কার্সর রেখে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব। এবারে এই যে আইকনটি চলে আসলো এটি কিন্তু আর যাবে না, আমি যেটির উপরে নিয়ে যাব সেটির উপরে এটি
অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি যতবারই ক্লিক করব, যেখানে ক্লিক করব সবগুলো এরকম চেঞ্জ হবে। এর আগে কিন্তু সেরকম হয়নি, প্রত্যেকটা বার এটি চলে গিয়েছিল। এবারে এটিকে রিমুভ করার জন্য যা করতে হবে, আবারও এখানে ক্লিক করতে হবে, তাহলে এটি রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এই ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কোনো একটা ওয়ার্ডের যে ফরম্যাট করা হয়েছে সেই ফরম্যাটটিকে নকল করার জন্য এই ফরম্যাট পেইন্টার অপশনটি ইউজ করতে হয়। এবার এই ক্লিপবোর্ডের আন্ডারে ডান দিকে রাইট অ্যারো একটা রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা অংশে কিছু লেখা এখানে চলে আসছে। এটি যখন আমরা কোনো কিছু কপি করি সরাসরি ওইখানে গিয়ে ওখানে জমা হয়। যেমন আমি কপি করলাম, কপি করার পরে দেখতে পাচ্ছেন যে অংশটি কপি করেছি সেটি এখানে চলে যাচ্ছে। এরপর আমি শুধুমাত্র ভিডিও এই ওয়ার্ডটি কপি করব, এটি ওখানে চলে গেল। আবার যদি কাট করি, যদি পাওয়ারফুল এই ওয়ার্ডটিকে কাট করি, Ctrl+X দিয়ে কাট করলাম, সেটিও কিন্তু এখানে চলে গেছে। এবারে আমাদের যখনই সেই ওয়ার্ডটির প্রয়োজন পড়বে তখন এই ক্লিপবোর্ড আইকনটিতে এখানে ক্লিক করে যে অংশটা আমাদের দরকার, যেমন পাওয়ারফুল দরকার, আমি এটিতে ক্লিক করব, সেটি চলে আসবে। তারপর ভিডিও, যে ওয়ার্ডগুলো দরকার, যেমন এই পুরোটা অংশ দরকার, সেই অংশটাতে যদি আমি ক্লিক করি সেই পুরো অংশটা কিন্তু এখানে চলে আসবে। যতবার এরকম ক্লিক করব ততবার সেটি চলে আসবে, কিন্তু ক্লিপবোর্ডে সেই অংশটা থেকেই যাবে। এটি ক্লিপবোর্ডের সুবিধা। যখন আমরা কোনো কিছু কাট কপি করি তখন এই ক্লিপবোর্ডে গিয়ে সেগুলো কপি হয়ে থাকে। পরবর্তীতে আমাদের ইউজ করার জন্য সেখান থেকে আমরা ক্লিক করে এগুলো আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কোনো ডকুমেন্টের কোনো বিশেষ অংশকে কিভাবে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক করতে হয়। এটি ফন্ট সেকশনে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে আগে বলেছিলাম যে গ্রুপটা, এই ফন্ট গ্রুপের আন্ডারে এখানে যতগুলো অপশন রয়েছে এবারে এই সম্পর্কে জানবো। শুরুতে বোল্ড কিভাবে করতে হয়, ইটালিক করে কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে করতে হয়, সেগুলো সম্পর্কে জানার জন্য কিছু লেখা প্রথমে নিয়ে আসতে হবে, টাইপ করতে হবে। আমি আগে থেকে কিছু সেন্টেন্স এখানে টাইপ করে রেখেছি। কোনো একটা অংশকে বোল্ড করার জন্য প্রথমে সেই অংশটিকে সিলেক্ট করতে হবে, এরপর বিতে প্রেস করলে সেটি বোল্ড হয়ে যাবে, অথবা যদি Ctrl+B প্রেস করেন সেক্ষেত্রে এটি বোল্ড হবে। এটিকে ইটালিক করার জন্য এই আইতে ক্লিক করলে ইটালিক হবে, তারপর ইউতে ক্লিক করলে এটি আন্ডারলাইন হয়ে যাবে। এই আন্ডারলাইনের ক্ষেত্রে আবার অনেকগুলো আন্ডারলাইনের ধরন রয়েছে, যেমন এখানে ডাবল আন্ডারলাইন, তারপর থিক আন্ডারলাইন, ডটেড আন্ডারলাইন, যত ধরনের আন্ডারলাইন আছে এভাবে সিলেক্ট করে ইচ্ছে করলে সেই রকম করে দেওয়া যেতে পারে। যেমন এটাই আমি করলাম। করার পরে আবার আরও কিছু অপশন রয়েছে, যেমন আন্ডারলাইনের কালার চেঞ্জ করা যাবে। এখানে যে কালারটা সিলেক্ট করবেন আন্ডারলাইনটা সেই কালারের মতো হয়ে যাবে। যেমন আমি যদি এই রেড কালারটা চুজ করি, যে কালারটা চুজ করবো সেই কালার হবে। তারপরে আন্ডারলাইনটা যদি আবার চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিতে পারবেন। কালার যত প্রকার মোর কালার আছে, এই যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারের মতো এটি চেঞ্জ হয়ে যাবে। এবার যদি এই অংশটিকে নর্মাল অবস্থায় নিয়ে আসতে চান তাহলে এই বোল্ডে ক্লিক করলে এটি বোল্ড ছাড়া অবস্থায় নর্মাল অবস্থায় চলে আসবে। এখানে আরেকবার ক্লিক করলে এটি ইটালিক চলে যাবে, আন্ডারলাইন চলে যাবে, এরকম নর্মাল অবস্থায় চলে আসতে পারবেন। বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন কিভাবে করতে হয় সেটি শিখলাম। এবার এগুলো যদি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এরকম যেটিতে ক্লিক করবেন সেই রকম হবে। আবার দ্বিতীয়বার ক্লিক করলে সেটি আন্ডারলাইন অবস্থায় সেটি রিমুভ হয়ে যাবে এবং নর্মাল অবস্থায় চলে আসবে। এরপরে যে বিষয়টি জানবো সেটি স্ট্রাইক থ্রু। এটির নাম স্ট্রাইক থ্রু, দেখতে পাচ্ছি লেখা আছে। এই স্ট্রাইক থ্রুর কাজ আমরা এখানে যে সেন্টেন্সগুলো টাইপ করেছি এর মাঝখানে যদি আমি কোনো একটা সেন্টেন্সকে মার্কিং করে দিতে চাই, অথবা কোনো একটা অংশ যদি মিস স্পেলড হয়ে থাকে, যেমন বানান ভুল হয় অথবা ডাবল ওয়ার্ড হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেগুলোকে পয়েন্ট করার জন্য এই স্ট্রাইক থ্রু ব্যবহার করা যেতে পারে। যেমন আমি যদি এটিকে সিলেক্ট করি আর এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন একটা সেন্টার বরাবর একটা লাইন চলে আসছে। এটি স্ট্রাইক থ্রুর কাজ। যে অংশটিতে স্ট্রাইক থ্রু করতে চান এটি থেকে ক্লিক করলে সেটি এরকম হয়ে যাবে। শুধুমাত্র কার্সর রেখে তারপরে যদি এই বি অংশটিতে ক্লিক করেন সেরকম হবে। আবার নর্মাল অবস্থায় চলে আসতে চাইলে এখানে যদি আবারও ক্লিক করেন তাহলে কিন্তু এটি নর্মাল হয়ে যাবে। যেমন স্ট্রাইক থ্রু এটি আমি রিমুভ করে দিতে চাই, তাহলে এখানে কার্সরটা রেখে আরেকবার ক্লিক করব, এটি রিমুভ হয়ে যাবে। এবার দেখব সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয় এবং এর কাজ কি। এখানে দেখতে পাচ্ছেন H2O, O2
H2 এই সংকেতগুলো লেখার জন্য আমাদের কিছু লেটার বড় এবং কিছু ছোট এরকম করতে হয়েছে। এগুলো যেভাবে করার জন্য এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে যে সংখ্যাটা সেই সংখ্যাটা নিচের দিকে থাকে, দেখতে পাচ্ছেন এখানে নিচে। যেমন আমি যদি H2O এভাবে নর্মালি H2O এভাবে নর্মালি টাইপ করি, এটি কিন্তু পানির সংকেত সঠিক হয় নাই। সেটি করার জন্য এই টুটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে এরকম করে। সেটি করার জন্যই মূলত এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। যে অংশটিকে সাবস্ক্রিপ্ট করতে চান সেটিকে সিলেক্ট করে এই X2 এটিতে ক্লিক করলে এটি নিচে চলে আসবে। আবার যেমন অক্সিজেন O2 নর্মালি আমরা লেখার সময় এরকম যদি লিখি তাহলে কিন্তু হবে না। এই ওটাকে বাকি রেখে টু সিলেক্ট করার পরে এই অংশটাতে ক্লিক করলে এটি এরকম হয়ে যাবে। সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা সূত্র লিখি সেই ক্ষেত্রে a² + b² + c² এরকম করে লিখতে হয়। এখানে যে টুটা আছে এটি কিন্তু একটা পাওয়ার, বি এর পাওয়ার, তারপরে এটি সি এর পাওয়ার, এই পাওয়ার অংশটুকু উপরের দিকে থাকে। সে কারণে যে অংশটি আমরা এরকম করতে চাই সেটি করার জন্য প্রথমে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট সিলেক্ট করা আছে। এটিকে ক্লিক করার এটি ডিঅ্যাক্টিভ করে দিলাম। এরপরে যদি আমি লিখি এ লিখলাম, তারপরে টু যদি লিখি, দেখতে পাচ্ছেন এটির সমান হয়ে গেছে, কিন্তু আমরা থাকতে হবে উপরে। এটি করার জন্য এই টুটিকে সিলেক্ট করার পরে এই সুপারস্ক্রিপ্ট যে অংশটি আছে এটিতে ক্লিক করতে হবে। এটিকে কিন্তু শর্টকাটের মাধ্যমে করা যায়। শর্টকাটটি হচ্ছে কিভাবে করবেন, এখানে মাউস পয়েন্টারটি নিয়ে গেলেই এই শর্টকাটটি দেখতে পাবেন কিভাবে শর্টকাট করতে হয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস একসাথে প্রেস করলে এটি সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এটিকে শর্টকাটের মাধ্যমে সুপারস্ক্রিপ্ট করার জন্য এখানে মাউস পয়েন্টারটি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে শর্টকাটটি আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এই অংশটিতে যদি আপনি কিবোর্ডের মাধ্যমে একসাথে টাইপ করেন তাহলে কিন্তু এরকম সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। এবার দেখব ফন্টের সাইজ কিভাবে বৃদ্ধি করতে হয় অথবা কমাতে হয়। কোনো একটা ফন্টের সাইজ কম বেশি করার জন্য সেই ফন্টটিকে সিলেক্ট করতে হবে। এটিকে সংক্ষেপে করার জন্য কন্ট্রোল প্লাস এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজ সাইনটি আছে এইটিকে যদি একসাথে প্রেস করেন হবে। আবার যদি কন্ট্রোল প্লাস গ্রেটার দেন এই অংশটি একসাথে প্রেস করেন তাহলেও সেটিকে করা যায়। অথবা এখানে যে এ আইকনটি রয়েছে আপার অ্যারো চিহ্নিত, এখানে ক্লিক করলে এটি বড় হতে থাকবে। আবার এই পাশের অংশটিতে ক্লিক করলে এটি ছোট হতে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কত পরিমাণ বড় হচ্ছে সেই সংখ্যাটি এখানে দেখাচ্ছে। এটি হচ্ছে ফন্টের সাইজ। এই ফন্টের সাইজটি যদি একসাথে বড় করতে চান, যেমন এখানে যদি ক্লিক করে সিলেক্ট করে, যেমন এখানে যদি সিলেক্ট করে দেন আর টাইপ করেন কত পরিমাণ আপনি বৃদ্ধি করতে চান, যেমন 36 আমি টাইপ করলাম, এরপরে যদি এন্টার দিয়ে দিই এটি কিন্তু 36 এর অনুসারে এটি চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আরো বড় করতে চান যেমন 72, সেই অনুযায়ী এটি চেঞ্জ হবে, অনেক বড় হয়ে গেছে। আমি আবার ছোট করে দিচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করুন যে এখানে যে ফন্টগুলো রয়েছে সাইজগুলো এখানে সর্বোচ্চ 72 পর্যন্ত আছে। আপনারা যদি আরো বেশি করতে চান সেই ক্ষেত্রে এই অংশটাতে সিলেক্ট করে তারপর বড় যে সংখ্যাটা যে পরিমাণ করতে চান 120, যত পরিমাণ করতে চান সেই পরিমাণে এই ফন্টগুলো বড় হবে। আবার যদি একদম ছোট করতে চান, যে পরিমাণে করতে চান সেই পরিমাণে যত ছোট করতে চান 6 হয়ে গেল। আবার 4 যদি করতে চাই 4 হবে। যে পরিমাণ করতে চান সেই রকম ছোট বড় হতে থাকবে। আমি এখান থেকে নরমাল করে নিচ্ছি 14 পর্যন্ত। এটি 14 সাইজের হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটি 18 সাইজ, এটির সাইজ আছে 18, এটির সাইজ আছে 14। এরকম ফন্টের সাইজ এর মাধ্যমে ছোট এবং বড় করা যায়। এরপরের অংশটি হচ্ছে সেন্স কেস। সেন্স কেসের কাজটা কি সেটি করার জন্য আমি এখানে একটা র্যান্ডমলি কিছু লেখা নিয়ে আসছি। সেই শুরুতে আগের মতো ইকুয়াল সাইন, তারপরে র্যান্ড লিখে
ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, এরপর এন্টার করলে এই লেখাগুলো চলে আসবে। এবার নিচের কিছু লেখা আমি ডিলিট করে দিচ্ছি, এতগুলো দরকার পড়বে না। যে অংশটি দরকার আমি সেটি রাখলাম। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এখানে যে ফার্স্ট লেটারটি রয়েছে এটি কিন্তু বড়, এরপরের সেন্টেন্সের ফার্স্ট লেটারটি বড়। এই অংশ, এই যে ডিজাইনগুলো, যে স্টাইলটা, এটি চেঞ্জ করার জন্য এই অংশটিতে ক্লিক করে যদি আমি লোয়ার কেসে ক্লিক করি, সমস্ত ফন্টগুলো ছোট হাতের হয়ে যাবে, স্মল লেটারের। এরপরে যদি আবার আপার কেস করে দেই, সেখানে সব ফন্টগুলো, লেটারগুলো একসাথে বড় হয়ে যাবে। এখানে প্রত্যেকটা লেটার কিন্তু একত্রে বড় হয়ে গেল। এরপরে আবার যদি ক্যাপিটাল ইস ওয়ার্ড দেই, এটিকে ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হয়ে যাবে। তারপরের একটা অংশ সে টুগল কেস করলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটি আছে সেটি ছোট হয়ে যাবে, বাদ বাকিগুলো বড় থাকবে। সাধারণত সেন্টেন্স কেস করলে প্রথম সেন্টেন্সের যে প্রথম লেটারটি আছে সেটি শুধুমাত্র বড় থাকে, বাদ বাকিগুলো ছোট। এভাবে যখন আপনারা কোনো একটা অংশের এই সেন্স কেস করতে চান, সেটি সিলেক্ট করার পরে এখান থেকে চেঞ্জ করে দিলে সেরকম চেঞ্জ করে দেওয়া যাবে। আমি সেন্টেন্স কেস রেখে দিচ্ছি এখানে, আপনারা আপনাদের মতো যে যখন যেরকম প্রয়োজন সেরকম করে নেবেন এবং প্র্যাকটিস করবেন নিয়মিত। পরের অংশে দেখব টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। টেক্সট ইফেক্ট, এখানে যে অংশটি আছে সেটি হচ্ছে টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফির অপশন। এর মানে হচ্ছে আমরা যে লেটারগুলো, ফন্টগুলো টাইপ করি, সেই ফন্টগুলো বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল চেঞ্জের মাধ্যমে এটিকে আমরা বিভিন্ন স্টাইল করে দিতে পারি। সেটি করার জন্য এই টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি এই অপশনটি ব্যবহার করা হয়। এটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এই আগে থেকে তৈরি করা যে ফরম্যাটগুলো রয়েছে সেখানে যেখানে নিয়ে যাব সেটার মতো হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে এখানে চেঞ্জ হয়ে গেল। এরপরে আরও ডাউন অ্যারো থেকে যদি আউটলাইন চেঞ্জ করতে চাই, আউটলাইনের কালার, অর্থাৎ এই ফন্টগুলোর বাইরের অংশে একটা বিভিন্ন ধরনের কালার তৈরি হবে, যে কালারটি করতে চান সেরকম কালার হয়ে যাবে। এখানে আমি গ্রিন করে দিচ্ছি, গাঢ় গ্রিন, দেখতে পাচ্ছেন এটি গ্রিন হয়ে গেছে এটার ফন্টগুলোর চারদিকে। এরকম এই ফন্টগুলো সিলেক্ট করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা আগে থেকে তৈরি করে দিতে পারি। এটি হচ্ছে টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফির কাজ। তারপরে এখান থেকে এরকম কাজ করার পরে যখন আপনারা আরও কিছু টাইপ করতে চাবেন, এখানে যে ফরম্যাটিংটি ইউজ করা হয়েছে সেই অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। এবারে দেখব ফন্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এটি হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করার জন্য। এর পাশে আরেকটা আছে টেক্সট হাইলাইট। এখানে যে টেক্সটগুলো আছে এগুলো হাইলাইট করার জন্য যে বিভিন্ন কালার দিয়ে আমরা হাইলাইট করে দিতে পারি। যেমন আমি যদি ইয়েলো কালার করি, এই ফন্টগুলো সব যে কালার করব সেই কালারে এটি হাইলাইট হয়ে যাবে। যে ধরনের কালারে হাইলাইট করতে চান সেই কালারে নিয়ে গেলে একটি হাইলাইট হবে। আবার যদি উঠিয়ে দিতে চান হাইলাইট, সেই ক্ষেত্রে এই নো কালারে গিয়ে এখানে ক্লিক করলে সেটি চলে যাবে। এবারে এখানে সিলেক্ট করার পরে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ফন্ট কালার থেকে এখানে যদি অটোমেটিকে ক্লিক করি, এটি অটোমেটিক হয়ে যাবে, নর্মাল কালার হয়ে যাবে। কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ইউজ করা হয়েছে, সেই ফরম্যাটিংগুলো আমি একদম উঠিয়ে যদি দিতে চাই, সেক্ষেত্রে ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা অপশন আছে, সেটি হচ্ছে এই অংশ। এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম নর্মাল অবস্থায় চলে আসছে এটি। আবার যদি আগের মতোই নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করলে এই আগের মতো চলে আসবে। এবার আমরা দেখব ফন্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টের যে কালারগুলো রয়েছে, ভিন্ন ভিন্ন কালার, এইরকম ভিন্ন ভিন্ন কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখব। এর জন্য আমি এগুলো প্রথমে ডিলিট করে দিচ্ছি। এরপর কিছু একটা অংশ এখানে নিয়ে আসবো, এটিতে কপি করে তারপর এই অংশটিতে আমি পেস্ট করে দিই। দেওয়ার পরে এটিকে কালার আমরা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য প্রথমে সিলেক্ট করার পরে এখানে যে কালার চেঞ্জের অপশনটি রয়েছে ফন্ট কালার, এখান থেকে যে কালারে আমরা চেঞ্জ করতে চাই সেই কালারটি সিলেক্ট করে দিলে সেই কালারে এটি চেঞ্জ হয়ে যাবে।
এভাবে যে কালারটি চুজ করব সেই কালার অনুযায়ী এটি চেঞ্জ হবে। আরো মোর কালার রয়েছে, সেই মোর কালার থেকে আমরা আরো ভিন্ন ধরনের কালার চুজ করতে পারি। এই কালার পরিবর্তে আমি এই কালারটি চুজ করে দিচ্ছি। এরপরে এই অংশটিকে আমি একটু বোল্ড করে নিব, Ctrl+B দিয়ে বোল্ড করে নিলাম, সাইজ একটু বাড়িয়ে দিই, দেখতে সুবিধা হবে। এরপরে এখানে ভিন্ন ধরনের কালার আমরা অ্যাপ্লাই করব। করার জন্য এই অংশটিতে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এই যে কালারগুলো রয়েছে এই কালারের মধ্যে কিছুটা ভ্যারাইটি চলে আসবে, যেমন কালার একদিকে একটু বেশি একদিকে কম, এইরকম করার জন্য এই গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করতে হয়। গ্রেডিয়েন্ট কালার থেকে যেমন এখানে যদি ক্লিক করি, যে এইগুলো হচ্ছে একটা প্রিসেট, এরকম হয়ে গেল। এখান থেকে ভিন্ন ভিন্ন অপশন চুজ করা যেতে পারে। আমি আপাতত নো গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্টের পরে দেখতে পাচ্ছেন নিচে আরো রয়েছে মোর গ্রেডিয়েন্ট। এই মোর গ্রেডিয়েন্টে আসার পরে এই অংশটিতে আমি ভিন্ন ধরনের কালার চুজ করব। এটি কালার করার পরে তারপরে গ্রেডিয়েন্ট ফিল, এই ফিল দেখতে পাচ্ছেন এখানে একটা অংশ, এগুলো আমি টোটালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, অথবা মাঝখানে আরেকটা ক্লিক করে আরেকটা অংশ নিয়ে প্রথমের যে অংশটা, এই অংশটার কালার সাদা আছে, এটি সাদা বাদ দিয়ে এখানে এই কালারটা চুজ করলাম। তারপরে এই অংশটিতে এই কালার, এবারে এই অংশটি ভিন্ন ভিন্ন কালার চুজ করে নিচ্ছি আমি। অ্যাঙ্গেলটা এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেওয়া যায়। ডিরেকশন, এখান থেকে ডিরেকশন আমরা কোন ডিরেকশনে কালারগুলো রাখতে চাই সেগুলো চেঞ্জ করে দিতে পারি। ডিরেকশন যদি এরকম দিই, এরকম হবে, যে ডিরেকশনে দিতে চাই সেই রকম উপর থেকে নিচ পর্যন্ত দিলাম। এরপর ব্রাইটনেস যদি বাড়াতে চাই, যতটুকু ব্রাইটনেস বাড়াতে চাবো সেই রকম ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবো। এবারে আসলে কালার সিলেকশনটা খুব বাজে হয়ে গেছে, আমি আবার সিলেক্ট করে একটা কালার দিলাম। তারপরে এই গ্রেডিয়েন্ট কালার থেকে এই কালারগুলো আবার চুজ করে দিচ্ছি ভিন্ন ভিন্ন কালার। এটিকে একদম বিপরীত ধর্মী, এই কালারটা আসলে ভালো না। এটির অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য সেই আগের মতো অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি। তারপর এই উপর থেকে নিচ পর্যন্ত এরকম করে দিলে এভাবে ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যাবে কোনো একটা অংশের। আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন কিভাবে কালার চেঞ্জ করা যায়। এরপর দেখব বুলেট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই অংশটিতে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ সেকশনে এখানে শুরুতে কিছু বুলেট রয়েছে। এই বুলেটগুলোর কাজ হচ্ছে কোনো একটা সিরিয়ালি আমরা যখন কোনো কিছু লিখি, যেমন ক্রমানুসারে কিছু লিখি, যেমন 1 নম্বরে একটা কিছু, 2 নম্বরে অন্য কিছু, তারপরে 3 নম্বরে, এই নাম্বারিং করার জন্য এই যে বুলেট সেকশন এখান থেকে আমরা ইউজ করতে পারি। প্রথমে এগুলো সিলেক্ট করার পরে যে অংশটা আমরা ইউজ করব সেটি সিলেক্ট করার পরে এখান থেকে যে বুলেটটি নিতে চাই সেই বুলেটটি সিলেক্ট করলে সেরকম চেঞ্জ হবে, যেভাবে ইউজ করতে চান সেটি চেঞ্জ হবে। আবার যদি 1 2 3 4 এরকম দিতে চান তাহলে কিন্তু সেটি সেরকম হয়ে যাবে।
1 2 3 এটি সিলেক্ট করলে এরকম হবে। আবার ব্র্যাকেট সহ যেটি সিলেক্ট করবে সেই রকম কিন্তু এটি চেঞ্জ হতে থাকবে, যেটা ভালো লাগে সেই রকম করে নিতে পারেন। অথবা এখানে যে দেখতে পাচ্ছেন একটা সিন ফটো দিয়ে এই বুলেটগুলো দেওয়া আছে, এটি করার জন্য এই অংশে ক্লিক করে নিচে দেখবেন ডিফাইন নিউ বুলেটস। এই নিউ বুলেটসে থেকে এই পিকচারে সিলেক্ট করতে হবে। পিকচার থেকে ফাইলে যদি থাকে ফাইল থেকে নিতে পারেন, অথবা অনলাইন থেকে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আমি ফাইল থেকে এই ফটোটি নিয়ে নিচ্ছি। সেই ফটোটি আছে আমার হচ্ছে যে অংশটি সিলেক্ট করলাম সেই অনুযায়ী এটি চেঞ্জ হবে। এবারে যে অন্য কিছু সিলেক্ট করি, অন্য ফটো যদি সিলেক্ট করতে চাই তাহলে একই রকম ভাবে সেই ফাইলে গিয়ে যে ফটো, যদি ব্যক্তিগত কোনো ফটো দিতে চান সেই ফটোটি দেওয়া যাবে। ইনসার্ট করলে এবারে ওকে করে দিলে সেই ফটোটা কিন্তু চলে আসবে। এখানে আপনার নিজের ফটো দিতে পারেন, আমি অন্য আরেকজনের ফটো দিয়ে দিলাম। এখানে এইরকম ফটো দিয়ে কিন্তু এই বুলেট চেঞ্জ করা যায়। এবারে নিচের অংশে দেখেন এখানে ফার্স্ট গ্রুপ এ, তার নিচে কিছু আছে সাব গ্রুপ। এরকম করার জন্য যা করতে হবে, যেমন এখানে এন্টার যদি প্রেস করি তাহলে কিন্তু এই থার্ড চলে আসছে, আবার ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ হয়ে গেছে। এটিকে যদি আমি ট্যাব প্রেস করি তাহলে কিন্তু এখানে নতুন ধরনের আরেকটা বুলেট চলে আসছে। এরপরে আমি যা টাইপ করব এবং টাইপ করতে থাকবো সেই রকম এই সাব গ্রুপ তৈরি হতে থাকবে। এরপরে জানবো ফন্ট অ্যালাইনমেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এখানে আমাদের যে প্যারাগ্রাফগুলো রয়েছে এই প্যারাগ্রাফগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট ফলো করা আছে। যেমন এগুলো হচ্ছে লেফট অ্যালাইন সিলেক্ট করা আছে। এইখানে যে অংশটি এটি হচ্ছে লেফট অ্যালাইন, এরপরে সেন্টার, তারপরে রাইট অ্যালাইন, আর এটি হচ্ছে জাস্টিফাই। লেফট অ্যালাইন হচ্ছে এটি লেফটের অংশ থেকে যখন আমরা কোনো কিছু টাইপ করব তখন এটি লেফট থেকে শুরু হবে, কিন্তু যখন সেন্টার অ্যালাইন করব তখন এই যে প্যারাগ্রাফটা এটি সেন্টারে চলে আসবে। এখানে কন্ট্রোল জেড প্রেস করলে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট অংশটি কিন্তু বাম পাশে ছিল। যখনই আমরা এটিকে এই সেন্টার অ্যালাইন সিলেক্ট করলাম তখন কিন্তু সবগুলো সেন্টারে চলে আসছে। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা তার সেন্টার বরাবর এইগুলো বসে গেছে। এরপরে যদি রাইট অ্যালাইনে ক্লিক করি এবং এর থেকে যদি কোনো কিছু টাইপ করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন ডান দিকে টাইপ হচ্ছে। এরপরে নিচে যদি আবারও টাইপ করি সেক্ষেত্রে ডান দিক থেকে টাইপ হবে, কিন্তু যখন লেফট অ্যালাইনে প্রেস করব তখন লেখাগুলো বাম দিক থেকে শুরু হবে। এবার এই সমস্ত কিছু আমরা নিয়ে আসতে চাই লেফট অ্যালাইনে। এখানে লেফট অ্যালাইন ক্লিক করার পরে এখানে সবগুলো লেফট অ্যালাইন ফলো করতে থাকবে। এবারে যদি এটি সিলেক্ট করে আমি জাস্টিফাই ক্লিক করি তাহলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে এই দুটো অ্যালাইনই একত্রে ফলো করতে থাকবে, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে সমান দূরত্ব রেখে এই লেখাগুলো টাইপ হতে থাকবে। এটি হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ। এর পরের অংশটি রয়েছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইনডেন্ট। এখানে যে দুইটি অপশন আছে সেটি হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ ইনডেন্ট। এটি হচ্ছে ডিক্রিজ এবং এটি হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ আর ডিক্রিজ ইনডেন্টের কাজ হচ্ছে কোনো ফন্টকে ডান দিকে সরানোর জন্য অথবা বাম দিকে সরানোর জন্য এই দুটি অপশন ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখন এখানে ক্লিক করি এগুলো ডান দিকে সরে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে এগুলো বাম দিকে চলে আসবে। যত দূর আমরা ডান দিকে সরাতে চাই সেরকম চলে যাবে। আবার শুরুর দিকে বাম দিকে নিয়ে আসতে চাইলে এখানে ক্লিক করতে হবে। এটি হচ্ছে লেফট ইনডেন্ট আর এটি হচ্ছে রাইট ইনডেন্ট। এবারে জানবো লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং সম্পর্কে। এখানে যে অপশনটি আছে সেটি হচ্ছে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ হচ্ছে কোন একটা প্যারাগ্রাফের যে লাইন ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব সেই দূরত্বটা কম বেশি করার জন্য এই অপশনটি ইউজ করা হয়। এখান থেকে যদি 1.5 দিই অথবা 2 দিই দেখতে পাচ্ছেন মাঝখানের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। আবার যদি উপর দিকে নিয়ে যাই 1 দিয়ে দিই অথবা 1.5, যে অনুযায়ী যতটুকু দূরত্ব রাখতে চান সেই অনুযায়ী এখানে করা যাবে। অথবা যদি আগের মতো নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে 1.5 এ ক্লিক করলে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এগুলো কিন্তু একটু
ডান দিকে সরে আছে, বাম দিকে যেমন এখানে থাকার কথা বাম দিকে, এইটির হওয়ার কারণ হচ্ছে এই অংশটিতে আমি হয়তো কোনো কারণে ক্লিক করেছিলাম, সেই কারণে এটি চলে আসছে। এটি এখানে ক্লিক করলে বাম দিকে চলে যাবে। এটি সিলেক্ট করার পরে এখানে দেখুন আরেকটা ব্যাপার রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফ। আমি যখনই অ্যাড স্পেসিং নিয়ে যাচ্ছি তখন কিন্তু এখানে এই অংশটাতে কিছু স্পেস তৈরি হচ্ছে, আবার যখনই আমি এখানে নিয়ে আসছি তখন এই অংশটাতে কিছু স্পেস রিমুভ হয়ে যাচ্ছে। এই রিমুভ করার এবং অ্যাড করার জন্য এই দুটি অপশন ব্যবহার করা হয়। এবারে জানবো শেডিং এর ব্যবহার সম্পর্কে। এখানে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে শেডিং। এই শেডিং এর যে কাজ সেটি হচ্ছে চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবল। যদি কোনো কোনো একটা প্যারাগ্রাফের কোনো একটা অংশকে সিলেক্ট করি, হয়তো প্যারাগ্রাফের পুরো অংশ অথবা একটা নির্দিষ্ট সেন্টেন্স, সেই ক্ষেত্রে এর অংশে যদি আমরা শেড দিতে চাই তাহলে এইখান থেকে আমরা সেই শেডটি দিতে পারি। এটি করার জন্য যে অংশটিতে শেড ব্যবহার করতে চান সেই অংশটি সিলেক্ট করে এইভাবে সেই শেডের আইকনটিতে ক্লিক করলে এটি পিছনে একটা শেড তৈরি হয়ে যাবে। যদি পুরো প্যারাগ্রাফে দিতে চান, সিলেক্ট করার পরে যে কালারের শেড দিতে চান সেই কালারটি চুজ করে দিতে হবে। এরপরে যখনই আপনি অন্য কিছু টাইপ করতে থাকবেন এই শেড কিন্তু এটিকে ফলো করতে থাকবে। এবার যদি এগুলোকে রিমুভ করে দিতে চান তাহলে সিলেক্ট করার পরে এই শেডিং থেকে এখানে যে নো কালার আছে এটিকে সিলেক্ট করতে হবে। এভাবে প্যারাগ্রাফের কোনো একটা অংশে শেড অ্যাপ্লাই এবং রিমুভ করার ক্ষেত্রে এই অপশনটি ইউজ করা হয়। এই অংশে জানবো সর্টের ব্যবহার কিভাবে করতে হয়। এখানে যে অপশনটি আছে এটি হচ্ছে সর্ট। সর্টের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডকুমেন্টের কোনো একটা অংশকে সুন্দরভাবে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো, যেমন শুরু থেকে শেষ পর্যন্ত অথবা শেষের থেকে শুরু পর্যন্ত, যেমন অনেক সময় এর থেকে জেড পর্যন্ত, অথবা সংখ্যানুপাতিক যদি হয় সেই ক্ষেত্রে 1 থেকে 100 পর্যন্ত, অথবা 100 থেকে 1-এর দিকে, এইরকম ভাবে সাজানোর জন্য এই সর্ট ইউজ করা হয়। এই অংশে যে লেখাগুলো দেখছেন এখানে বিভিন্ন ধরনের নাম রয়েছে, রহিম, করিম, সুমনা, তারপরে জান্নাত, পলাশ, নিলয়, কবিতা। এই লেখাগুলোকে সর্ট করার ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে এরপরে সর্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে এই অংশটিতে আপনি কিভাবে সর্ট করতে চান, অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে অ্যাসেন্ডিং সিলেক্ট করলে এগুলো এর থেকে জেড অনুসারে সাজানো যাবে। যেমন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে লেখা দিয়ে সেটি প্রথমে আসছে, অর্থাৎ এই যে লেখাটি এখানে যতগুলো অক্ষর আছে তার মধ্যে এটি হচ্ছে শুরুর দিকের অক্ষর। এর আগে যদি অন্য কোনো অক্ষর দিয়ে আরো শুরুর দিকের অক্ষর, যেমন এ দিয়ে যদি কোনো কিছু থাকতো তাহলে কিন্তু সেই লেখাটা এখানে আসতো। কিন্তু যেহেতু এতগুলো লেখার মধ্যে এই প্রথম অক্ষরই হচ্ছে যে দিয়ে যে লেখাটি, এই যে হচ্ছে প্রথম অক্ষর, শুরুর দিকের অক্ষর, তারপরে কে, তারপরে এন, পি, আর, এস। এটি এই কারণে এই যে দিয়ে যে লেখাটি এটি শুরুতে চলে আসছে, এটি হচ্ছে অ্যাসেন্ডিং। এটিকে ডিসেন্ডিং করার জন্য আবার সিলেক্ট করে সর্টে ক্লিক করতে হবে, তারপর ডিসেন্ডিং সিলেক্ট করে ওকে ক্লিক করলে এটি কিন্তু উল্টো দিকে চলে যাবে, অর্থাৎ জেড এর দিক থেকে যে প্রথমে যে অক্ষরটি আছে সেটি শুরুতে আসবে, তারপরের অক্ষর তারপরের অক্ষর, এরকম আসতে থাকবে। এবারে এইখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলটিকে যদি সর্ট করতে হয়, যে অংশটি সর্ট করতে চান সেই অংশটিকে সিলেক্ট করতে হবে। আমি এখানে 1, 2, 3 নম্বর কলামটিতে সিলেক্ট করার পরে এখানে সর্টে ক্লিক করব। সর্টে ক্লিক করার পরে এখানে কলাম সিলেক্ট করে দিতে হবে, কলাম 3। তারপরে এখানে যদি অ্যাসেন্ডিং করতে চাই, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়র দিকে। অ্যাসেন্ডিং করলে তারপরে যদি আমি এখানে ওকে করে দিই, দেখতে পাচ্ছেন এখানে শুরুতে ছোট যে সংখ্যাটি, তারপরে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা, এরকম সাজানো হয়েছে। এর পরের বার যদি আমরা এটিকে ডিসেন্ডিং করতে চাই, ডিসেন্ডিং করতে গেলে আবারও সেই কলামটিকে সিলেক্ট করে দিতে হবে, 3rd কলাম। এরপর ডিসেন্ডিং করব, ওকে ক্লিক করলে এটি সেই ডিসেন্ডিং হয়ে গেছে বড় থেকে ছোটোর দিকে।
এইরকম কোন একটা নির্দিষ্ট অংশ যদি নাম দিয়ে করতে চাই তাহলে কিন্তু ওই আগের মতো সেই রকম অ্যাসেন্ডিং করে দিতে পারেন। এখানে জান্নাত না, এখানে প্রথম কলাম 2 যে কলামে আছে সেই কলামটি সিলেক্ট করে অ্যাসেন্ডিং করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন অন্যান্য যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু এই অনুসারে চেঞ্জ হয়ে গেছে। এখানে জান্নাতের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো শুরুর দিকে চলে আসছে, তারপরে অন্যান্য যে নামগুলো আছে তাদের নাম্বার সেটি ফলো করেছে। কিন্তু যখন আমরা এখানে যদি এবার এই কলামটিতে যদি অ্যাসেন্ডিং করি তাহলে প্রথমে কোন কলামে আছে সেটি সিলেক্ট করব, কলাম 4, তারপরে অ্যাসেন্ডিং এ সিলেক্ট করে ওকে ক্লিক করব। করার পরে এখানে 76 আগে, তারপরে 76, 78, 85 ছোট থেকে বড়র দিকে সাজানো হয়েছে, কিন্তু নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর পিছনে কারণ হচ্ছে এই অ্যাসেন্ডিং যে অংশটা এটি এই কলামটাকে ফলো করেছে। এই টেবিলের ক্ষেত্রে যে অংশটি সিলেক্ট করবেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং সেই অংশটা ফলো করবে, এটি মনে রাখতে হবে। যখনই আপনারা প্র্যাকটিস করবেন হয়তো প্র্যাকটিসের সময় এইরকম সমস্যায় পড়তে পারেন, হয়তো এটিকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করলেন কিন্তু এখানে অংশটা চেঞ্জ হয়ে গেছে। এর পেছনে কারণ হচ্ছে এই সংখ্যাগুলোর কারণে এই নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ যে এই 66 এটি হচ্ছে পলাশের স্কোর, কাজেই এটি যদি এখানে চলে আসে সেই ক্ষেত্রে পলাশটাও এখানে চলে আসবে। এবারে দেখব বর্ডার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কোনো একটা নির্দিষ্ট অংশে বর্ডার অ্যাপ্লাই করার জন্য সেই অংশটিকে সিলেক্ট করতে হবে, তারপর এই বর্ডার অপশনে গিয়ে ডাউন অ্যারোর থেকে যে ধরনের বর্ডার দিতে চান সেই ধরনের বর্ডারটিকে সিলেক্ট করে ক্লিক করলেই সেইটি অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন অল বর্ডারে ক্লিক করলাম, এটি এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি পুরো প্যারাগ্রাফে দুটো প্যারাগ্রাফে একসাথে বর্ডার দিতে চাই, দুটো সিলেক্ট করার পরে এখানে অল বর্ডারে ক্লিক করব, দেখতে পাচ্ছেন দুটো প্যারাগ্রাফে কিন্তু বর্ডার তৈরি হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এটিকে সিলেক্ট করার ক্ষেত্রে যদি একটু বাড়তি সিলেক্ট করি তাহলে কি হবে, অল বর্ডারে ক্লিক করলে আরও একটা অংশ তৈরি হবে। সেটি হচ্ছে এই কারণে, কারণ এইখানে আরও একটা যে এক্সট্রা অংশটা আমি সিলেক্ট করেছিলাম সেটি আরেকটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নিয়েছে, এই কারণে আরও একটা এক্সট্রা বর্ডার হয়ে গেছে। এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শো অর হাইড প্যারাগ্রাফ মার্কস অর আদার ফরম্যাটিং সিম্বল। এই অপশনটির কাজ খুব বেশি না, তবে অনেক সময় এটির কাজে লাগে। যেমন আমি এটিকে আগে বর্ডার উঠিয়ে দিই, ওঠানোর জন্য এটি সিলেক্ট করে নো বর্ডারে ক্লিক করলে এটি বর্ডার উঠে যাবে। এরপরে এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই অংশে একটা সিম্বল, এই একটা অংশে আছে সিম্বল, কিছু সিম্বল এখানে চলে আসছে। এই সিম্বলগুলো অনেক সময় দেখার জন্য যে কতটুকু কোথায় স্পেসিং আছে, অন্য ভিন্ন ধরনের কোনো ফরম্যাটিং ইউজ করা আছে কিনা সেগুলো দেখার জন্য এই সিম্বলটি ইউজ করা হয়। এটির যেহেতু খুব বেশি ব্যবহার হয় না, কাজেই আপাতত এটি থাকুক। আমরা তারপরে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে স্টাইল সম্পর্কে জানতে হবে। স্টাইল, এখানে যে রিবনগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টাইলের ব্যবহার। এর মাধ্যমে অটোমেটিক্যালি এর যে স্টাইল এগুলো চেঞ্জ করা যাবে। আমি এখানে সিলেক্ট করলাম, এরপরে যে অংশটিতে নিয়ে যাব সেই অংশ অনুসারে এটি চেঞ্জ হতে থাকবে। এখানে যদি নো স্পেসিং দেই, যেটি খেয়াল করবেন এখানে স্পেসিং কমে যাবে, দেখতে পাচ্ছেন এগুলো স্পেসিং কমে গেছে। এরপরে হেডিং, তারপর হেডিং টু টাইটেল, সাবটাইটেল, তারপর সাবটাইটেল, এক্সাম্পল এমফাসিস, এ ধরনের অনেক ধরনের স্টাইল রয়েছে। সেই স্টাইলগুলো সম্পর্কে এরকম যে স্টাইলে কাজ করতে চান সেই স্টাইল সম্পর্কে এখান থেকে সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী অটোমেটিক্যালি একসাথে এটিকে চেঞ্জ করে দিয়ে যাবে। অনেক সময় আমরা যখন লম্বা কোনো ডকুমেন্ট তৈরি করি তার স্টাইল চেঞ্জ করার ক্ষেত্রে এভাবে এখান থেকে দ্রুত সেগুলো স্টাইল চেঞ্জ করে দেওয়া যেতে পারে। আবার যদি পূর্বের নর্মাল স্টাইলে আসতে চান তাহলে নর্মালে ক্লিক করলে সেটি নর্মালে চলে আসবে। এবার সর্বশেষ দেখব ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট সম্পর্কে। এখানে কোন একটা নির্দিষ্ট শব্দকে এই ডকুমেন্টের থেকে যদি আমরা ফাইন্ড করতে চাই তো সেই ক্ষেত্রে এই ফাইন্ডের অপশনের মাধ্যমে ক্লিক করলে সেগুলো ফাইন্ড করা যাবে। এই বক্সটিতে যে ওয়ার্ডটি ফাইন্ড করতে চান সেটি টাইপ করতে হবে। আমি এখানে একটা ওয়ার্ড টাইপ করলাম, কভার। এই কভার যে অংশে আছে এগুলো কিন্তু ফাইন্ড হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন এখানে এই ফুল ডকুমেন্টে যতগুলো কভার আছে সব সেগুলো এখানে শো করবে। এবার দেখব রিপ্লেসের কি কাজ। রিপ্লেসের কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্টের কোনো নির্দিষ্ট ওয়ার্ডকে যদি চেঞ্জ করে দিতে চান অন্য কোনো ওয়ার্ড দিয়ে, সেই ক্ষেত্রে রিপ্লেসের মাধ্যমে করা যায়। যেমন এখানে যে ভিডিও ওয়ার্ডটি আছে, এই ডকুমেন্টে কিন্তু অনেক জায়গায় ভিডিও ওয়ার্ডটি রয়েছে, যেমন এখানে আছে সবগুলো একটার পর একটা 1 by 1 করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। সেই ক্ষেত্রে এই রিপ্লেসের মাধ্যমে একসাথে সবগুলো চেঞ্জ করে দেওয়া যেতে পারে। যেমন আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে টাইপ করি ভিডিও টাইপ করার পরে এই ভিডিওটিকে আমরা রিপ্লেস করব অডিও দিয়ে, DIO অডিও দিয়ে। তো সেই ক্ষেত্রে রিপ্লেস অলে যদি ক্লিক করি তাহলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। আর যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আছে, সেই ভিডিওতে সিলেক্ট হয়ে গেছে, এটিকে রিপ্লেস করলে এখানে রিপ্লেস হয়ে যাবে, তারপরে আবার আসতে থাকবে। আমি এখানে রিপ্লেস অলে ক্লিক করব, একসাথে সবগুলো টোটাল 75 রিপ্লেসমেন্ট একসাথে হয়ে গেছে। এখানে এই ডকুমেন্টটিতে যতগুলো ভিডিও ছিল সবগুলো একসাথে অডিও হয়ে গেছে। আমি Ctrl+Z এটিকে ক্লোজ করে দিচ্ছি, Ctrl+Z প্রেস করে এগুলো সবগুলো আগের মতো নিয়ে আসলাম। এভাবে অন্য কোনো ওয়ার্ডটিকেও যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এরকম করা যাবে। এরপর সিলেক্ট করার জন্য এই সিলেক্টের অপশনের মাধ্যমে সিলেক্ট অলে যদি ক্লিক করি ফুল ডকুমেন্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপরে রয়েছে সিলেক্ট অবজেক্ট। এর ব্যবহারটি হয় তখনই যখন কোনো একটা ডকুমেন্টে কোনো একটা অবজেক্ট থাকে, সেটিকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য এই সিলেক্ট অবজেক্ট অপশনটি ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা শেপ ইনসার্ট করি, শেপ ইনসার্ট করার পরে এই শেপটি কিন্তু উপরে রয়েছে, এটিকে আমি আগে পিছনে দিয়ে দিই, বিহাইন্ড টেক্সট দেওয়ার পরে যখন আমি এখানে ক্লিক করব এই শেপটিকে কিন্তু সিলেক্ট করা খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যখন আমি কোনো একটা অংশে ক্লিক করব তখন এই যে ওয়ার্ডগুলো সিলেক্ট হয়, তখন এই শেপটিকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার জন্য এই অংশটিতে সিলেক্ট অবজেক্টে ক্লিক করার পরে আমি এবারে এখানে যদি ক্লিক করি এই শেপটি শুধুমাত্র সিলেক্ট হবে। এবারে এই শেপটিকে আমি ইচ্ছামতো এদিক সেদিক সরিয়ে নিতে পারবো। এবার সর্বশেষের যে অংশটি দেখব সেটি হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। এই ডান পাশে ডাউন অ্যারোতে এখানে ক্লিক করলে দেখবেন ফুল স্ক্রিন মোড শো ট্যাবস অনলি, এটিতে ক্লিক করলে শুধুমাত্র ট্যাবগুলো দেখাবে, বাদ বাকি রিবন থাকবে না। অলওয়েজ শো রিবনস, এখানে ক্লিক করলে এই রিবনগুলো সবসময় শো করতে থাকবে। আমি যদি ট্যাব এইখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন রিবনগুলো চলে গেছে। এবার যদি সেই রিবনটিকে নিয়ে আসতে চাই যে কোনো একটা অংশে ট্যাবে ক্লিক করে আবারও এইখান থেকে অলওয়েজ শো রিবন এটিতে ক্লিক করলে এই রিবনগুলো অটোমেটিক্যালি আবারও শো করতে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কাজে পরবর্তী পর্বে আমরা দেখব ইনসার্ট অপশনটি সম্পর্কে। ইনসার্ট ট্যাবের আন্ডারে যা কিছু আছে সমস্ত কিছু একসাথে দেখব। ইনসার্ট এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ধরনের কাজ শেখা যায়। কাজে এই পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।